সুপ্রিয়, একটা বিষয় নিয়ে আমি বরাবরই বড্ড চিন্তিত যে আমি না সবাই যখন তুমিও প্যারেন্টস হবে, যখন তোমারও একটা সংসার গড়ে তোমারও চিন্তা আসবে। আমার ছেলে মাধ্যমিক দেবে 2027-এ, এর পরবর্তীতেও কি নিয়ে পড়বে? শুধু আমার ছেলে নয়, আমি সব ছেলে মেয়েকে আমি আমার ছেলেবেলে মনে করছি, আমার ছাত্র যারা যারা স্কুলে, আমার প্রাইমারি স্কুলের টিচার আমি একজন। এই যে নতুন প্রজন্ম 6, 7, 8, 9, 10, 11, 12 যারা আজকের 2026-27 বেরিয়ে আসছে, মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, এই সময়টাতে এদের জন্য সুপ্রিয় চন্দ্র কি বলবে? আমি এটাই তাদের বলবো যে তাদের একজন দাদা হিসেবে বা একটা চেনা ছেলে বা অচেনা একটা দাদা হিসেবে আমি এটাই বলবো যে প্রথম কথা, তোমার পছন্দের জায়গাটা ক্লাস 7-8 থেকে তুমি আস্তে আস্তে ভাবতে শুরু করো। বেছে নাও বলবো না, তোমার তো ভাবতে শুরু করলে তুমি তো 4টে পছন্দ, তোমার তো তুমি দেখলে আমার ফুটবল খেলতে ভালো লাগে, আমার মোবাইলে রিল দেখতে ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে আমার খবর যারা পড়ছে সেই লোকগুলোকে খুব ভালো লাগে, আর তার সঙ্গে সঙ্গে আমার লেখালেখি করতে ভালো লাগে। এবার তুমি যখন এই ভাবতে শুরু করে দেবে, তুমি 10-এর মধ্যে তুমি ভাবনাটার মধ্যে এলিমিনেশন পেয়ে যাবে। দেখবে যে ফুটবল খেলতে তোমার ভালো লাগে, কিন্তু তুমি মাঠে সারাদিন দম পাও না। ফলে সারাদিন যখন দম পাচ্ছ না, তখন তুমি ভাবতে পারো যে ফুটবল আমি সারা জীবনই খেলবো, কিন্তু ফুটবলটা তোমার প্রফেশন করা যাবে না। ফলে বাকি 3টের মধ্যে তুমি তখন ট্যালি করতে শুরু করবে, এবং নিজে নিজে, এটা ন্যাচারাল প্রসেস। তোমাকে জাস্ট বলটাকে রোল করতে হবে, তারপর বলটা অটোমেটিক গতিতে যেখানে পড়ার পড়বে। তোমাকে জলটা ফেলে দিতে হবে, তারপর জলের ঢালবেই সে জল নিজের জায়গায় চলে যাবে। ফলে মানুষের মন হচ্ছে এরকম, তুমি প্রথমে তোমাকে ভাবতে শুরু করতে হবে যে এটাও একটা ভাবার মতো বিষয়, যেটাও আমাকে ভাবতে হবে। এইটুকু যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, তারপর দেখবে তুমি 4টে পছন্দ পাবে। সেখান থেকে একটা অপছন্দ তোমার অটোমেটিক্যালি সেই একটা পছন্দ এলিমিনেট হয়ে যাবে প্রফেশনের জায়গা থেকে। তারপরে বাকি তোমার ধরো দেখতে চাইছে, তোমার রিল দেখতে ভালো লাগে, টেলিভিশনে অ্যাঙ্কারদের খুব আকর্ষণীয় মনে হয়, এবং লেখালেখি করতে ভালো লাগে। এই 3টে ট্যালি করে তুমি অটোমেটিক বুঝে যাবে যে জার্নালিজমটাই তোমার প্রফেশন, অন্যগুলো নয়। এবং জার্নালিজম পড়তে তুমি তখন রিস্ক নিতে পারো যে আইদার তুমি জার্নালিজমে গ্র্যাজুয়েশন করবে কিনা। যদি খুব কনফিডেন্ট হও অবশ্যই করো। যদি ভাবো যে না, এটা আমার এখন ভালো লাগছে, পরে বদলেও যেতে পারে, বাবা মা খুব চাপ দিচ্ছে, তখন বাবা মার সঙ্গে একটু বুদ্ধি করতে হবে। তুমি ইংরেজি নিয়ে পড়তে শুরু করলে তাতে কি লাভ হলো যে তুমি জার্নালিজমে যে কোনো সময় শিফট করতে পারবে, এবং তার সঙ্গে তোমার 4-5টা আরো অপশন খোলা থাকবে জব মার্কেটে। হ্যাঁ, ফলে সেটা তুমি করতে পারো। বিজ্ঞানের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কম, ফলে আমি যেহেতু পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়ি, তবে বিজ্ঞানের ক্ষেত্রেও মানে অনেক জায়গা রয়েছে যেগুলো নতুন নতুন ভাবে খুব উঠে আসছে। যে এআই নিয়ে আমি খুব ইন্টারেস্টেড। আমার খুবই ঘনিষ্ঠ একজন দিদি, আভেরিদি, আমাদের জলপাইগুড়ি নিবে, সে এখন কিন্তু ইংল্যান্ডে এআই এর উপর গবেষণা করছে, কাজ করছে, ওখানে থাকে। তারা মাঝে মধ্যে আসবে, আমার সাথে রেগুলার কথাবার্তা আছে। আমাদের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের অত্যন্ত নামী শিক্ষক অতনু স্যার, অতনু বাবুরই সুযোগ্য কন্যা। তো এরকম এআই নিয়েও কিন্তু প্রচুর কাজ হচ্ছে, বিভিন্ন নতুন রকম ডাইমেনশন কাজের সুযোগও রয়েছে। হ্যাঁ, লেখালেখির ক্ষেত্রে কর্পোরেট ওয়ার্ল্ডেও নতুন নতুন কাজের অনেক সুযোগ রয়েছে। সরকারি চাকরি যে নেই তা নয়, সরকারি চাকরি প্রচুর জায়গায় রয়েছে। তবে সরকারি চাকরি 120 কোটির দেশে কখনো ভবিষ্যৎ নয়। যে সময়টা ভবিষ্যৎ হয়েছিল দেখা যাবে সে সময় মনন্তর ছিল, অথবা সে সময় বেসরকারি কোম্পানি উঠে গেছে। একদম সিমিলারিটি পেয়ে গেলাম কোশ্চেন অবশ্যই। হ্যাঁ, একদম। এবং আমি বলছি যে যেই সময় সরকারি চাকরি একমাত্র ভবিষ্যৎ, সেই সময় দেখা যাবে যে সমস্ত কারখানায় বন্ধ সংস্কৃতি, সমস্ত জায়গায় একটা হবে না, হচ্ছে না, হরতাল, এই ধরনের কালচার সরকারি চাকরি মুখী করে তুলেছে বাঙালিকে। নইলে বাঙালি দ্বারকানাথ ঠাকুরের জাত, যে দ্বারকানাথ ঠাকুর কিন্তু মানে ব্যবসার দিকে এগিয়েছে। বাঙালি রামমোহন রায়ের জাত, যে রামমোহন জন্মেছিলেন হুগলিতে, কিন্তু সে রামমোহন মারা গেছেন হচ্ছে ব্রিস্টলে, ইংল্যান্ডে। বাঙালি বিবেকানন্দের জাত, যে বিবেকানন্দ ছিলেন আলমবাজার মঠে, মাদ্রাজ ক্ষেত্রী করে শিকাগো চলে গেছিলেন, ঠিক আছে, তারপরে বেলুর মঠে চলে এসেছেন। ফলে বাঙালি সুভাষচন্দ্র বোস, উড়িষ্যা থেকে বাংলা, বাংলা থেকে জার্মানি, জার্মানি থেকে জাপান, জাপান থেকে মৈরাং। ফলে এই জার্নি মানে হচ্ছে জীবন। এক জায়গায় থেমে থাকছিল, মহাভারত পড়লে দেখা যাবে কৌরবেরা সারাদিন প্রাসাদে ঘুরে বেড়াতো। হ্যাঁ, তাহলে কি লাভ হয়েছে? আর পাণ্ডবেরা সারাদিন ঘুরে বেরিয়েছে, তাতে কিন্তু যারা শুনছো তারা নিশ্চয়ই বুঝছে সুপ্রিয় কি বলতে চাইছে। ফলে আমি বলছি যে তোমার আজকের যে পছন্দ সেটা কালকে বদলে যেতেই পারে, আজকের যে অপছন্দ সেটাও কালকে বদলে যেতে পারে। কিন্তু তোমাকে আমার পছন্দ কি আর আমার অপছন্দই বাকি, এইটা খোঁজাটা যে জরুরি, এইটা তোমাকে খুব বুঝে নিতে হবে, এবং কনফিডেন্সের সঙ্গে বুঝে নিতে হবে যে এইটা আমি খুঁজবো। তারপর বদলাচ্ছে, বদলাক না, জীবনও তো বদলায়। আর একটা বিষয়, বই পড়া। মোবাইল ফোন অ্যাডিক্টেড, সবাই বলছে না মোবাইল ফোন থেকে সরাতে হবে, কিন্তু মোবাইলে যেমন প্লাস্টিক বর্জন করে সবাই বলি আমরা, কিন্তু প্রশ্নটা একটাই থেকে যাচ্ছে, প্লাস্টিকের বদলে আমি পাবলিককে তুলে দিব কি? কাগজ প্লাস্টিকের বিকল্প নয়। তো তেমনি ভাবেই এই মোবাইল ফোন সরিয়ে দিব, তার বদলে বই পড়বো। বিবেকানন্দ তুমি ছোট থেকে পড়ছো, বিবেকানন্দ তুমি নিজেই বেছে নিয়েছো নাকি কেউ তোমাকে বলেছিল বা ইন্সপায়ার করেছিল বিবেকানন্দ পড়ো বা এই বইটা পড়ো, এই ভালো বইটা পড়ো?
না বিবেকানন্দ না গো, আমি এসব ছোট থেকে মানে প্রথম দিকে একদম ছোটবেলায় আমি প্রচুর জীবনী পড়তাম। সেখানে বিবেকানন্দের জীবনীটা আমার খুব আর বিবেকানন্দের তো প্রথম কথা কি একটা আমার এটা পরের দিকে আমার গবেষণাতেও আছে যে পরের দিকে আমি দেখতে কাজ করতে গিয়ে এটা খুব দেখেছি, অপটিক্স এর উপর আমার গবেষণা একটা লেখাও আছে, আমি তোমাকে পাঠাবো। হ্যাঁ, সেখানে হচ্ছে কি ছবি কিসের উপরে, অপটিক্স এর। অপটিক্স, আচ্ছা, মানে পাবলিক লাইফে অপটিক্স এর ভূমিকাটা এই যে এত প্রচার হয়, এত ব্যানার ফেস্টুন, সেখানে কোন ছবিটা ইউজ করছে কোন দল, তার থেকেও তার অনেক মানে সাইকোলজিক্যাল অ্যানালিসিস করা যায়। আচ্ছা, ঠিক আছে, ধরো নরেন্দ্র মোদীর দেখবে একটা নির্দিষ্ট ঘরানার ছবি তার মধ্যে প্রতিষ্ঠিত। হ্যাঁ, নরেন্দ্র মোদী তুমি দেখবে না কখনো সাদা পাঞ্জাবি পায়জামা পরে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে, এরকম কোনো ছবি নেই। তার অপটিক্স এর মধ্যে একটা লায়ন হার্ট, একটা গুজরাট কেশরী, একটা হিন্দু হৃদয় সম্রাট, এই ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবিতে একটা সংগ্রামী নেতৃত্ব, তার কোনো ছবি শান্ত সমাহিত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফেস্টুনে হেঁটে যাচ্ছে। এবং আমার খুব প্রিয় একজন সিনিয়র সপ্তাহ আমাদের প্রেসিডেন্সি, সে এই বিষয়ের উপর জেএনইউতে এখন কাজ করছে, তো ওর সঙ্গে আমার নিয়মিত খুব আলোচনা হয় ইত্যাদি। তো এই ধরনের বন্ধু জুনিয়র সিনিয়র পেয়েছি, তো তাই আমার মনে হয় যে অনেক করি। হ্যাঁ, পাঠাবো। তো আমি যেটা বলছিলাম যে তো বিবেকানন্দের ওই ছবিটাও না ওই ছোট্ট একটা বাচ্চার মনে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল বাকিদের চাইতে। বিবেকানন্দের যে ছবি একটা ওরকম উজ্জ্বল ব্যক্তিত্বটা, এবং অন্য মহাপুরুষ যারা রেনেসাঁ সময়কালের মহাপুরুষ, দেখা যাবে বিবেকানন্দ ইজ দ্য ইয়াংগেস্ট, এন্ড যেহেতু তিনি ইয়াংগেস্ট তাই তিনি ক্যাচ করছেন সব ইয়াং লোকজনদের সব সময়, এটা আমার খুব মনে হয়েছে। একদম এটা আমার মনে হয় প্রাথমিক কারণ। তো যাই হোক, আমি যে কথা তোমার প্রসঙ্গে বলবো যে এই মোবাইল থেকে বেরোতে হবে, এই ভাবনা চিন্তাটা আমি একমত নই। মোবাইল আমি এই জেনারেশনের ছেলে, তুমি একমত, আমি খুশি। তো আমরা এই জেনারেশনের ছেলে বা এই জেনারেশনের লোক, আমরা কেন বলবো মোবাইল থেকে বেরো? এটা জেঠুরা জ্যাঠারা বলবে, দাদুরা বলবে, ঠিক আছে আমরা মেনে নেবো, ঘাড় কাট করে মানতেই হবে এরকম আর কি। কিন্তু আমি নিশ্চিত ভাবে বিশ্বাসী, বিবেকানন্দ যদি আজকের দিনে থাকতেন, তিনি তার নিজে যদি তিনি নাও সংস্থান করতে পারতেন, কোনো শিষ্যকে বলতেন যে আমার এই ফোনটা অ্যান্ড্রয়েডটা ঠিক ইসে না, এটা তুই একটা বেচার ব্যবস্থা করার শরৎ, তুই একটা আইফোন বলে কি বস্তুটা সেটা নিয়ে আয় তো দেখি। এই মেজেজের লোক ছিলেন বিবেকানন্দ পড়লে দেখা যাবে। বিবেকানন্দ শুধু মিশনে ছবির ফ্রেমে আর ফুলের মালায় আটকে রাখলে চলবে না। বিবেকানন্দ পড়ার আমি মনে করি বা বিবেকানন্দকে জানার সবচাইতে গুরুত্বপূর্ণ সোর্স পরের হাতে রেটো খাওয়া নয়, মানে বিবেকানন্দকে নিয়ে আর 50টা লোক কি লিখেছে ওটা নয়। বিবেকানন্দ নিজে যে চিঠিগুলো লিখছেন, এই যে আমার কাছে আছে পত্রাবলী, ওই পত্রাবলী বা লেটার্স কালেকশন এরকম আছে ইংরেজিতেও, সেখানে যেটা যদি বিবেকানন্দের ভাষায় যদি কেউ বিবেকানন্দকে পড়ে, তিনি যে বিভিন্ন চিঠিগুলো লিখছেন, যেটা বাংলায় লিখছে সেটা বাংলাতেই পড়লে ভালো, যেটা ইংরেজিতে লিখছেন তার অনুবাদ না পড়ে ইংরেজিটা পড়াই ভালো। তাহলে আসল মানুষ বিবেকানন্দ। তিনি দেখা যাবে আইসক্রিম খেয়ে একদিন মানে একসময় আমি মনে পড়ছি যে বললাম যে খুব সম্মোহিত হয়ে গেছেন, বলছে এই বস্তুটা মানে আইসক্রিমের মতো বস্তু, বলছে এটা অসাধারণ, বলছে তোরা বাঙালিগুলো পেট্রোকারজাত কি করছিস, এগুলো বানাতে পারছিস না, এই দিয়ে তাকে গালাগাল করছেন। তো এইরকম একজন মানে ওই ঠাকুর বলতেন না রসে বসে থাকতেন, তো এইরকম কালারফুল পার্সোনালিটি, এবং তার ভিশনটা খুব স্পষ্ট, তিনি কি করতে চাইছেন খুব স্পষ্ট। তার কাছে রাজনীতির কথা আসছে, এই যে একটা খুব বিখ্যাত গল্প সবাই জানি এখন আজকের সময়ে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট, এই যে গোহত্যা, হ্যাঁ গোমাতাকে মারা বা হত্যা করা, সেই নিয়ে তার কাছে একদল আসছেন হিন্দুপন্থী যে সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, তারা আসছে, এসে তার বিবেকানন্দের সাথে কথা হচ্ছে, বিবেকানন্দকে বলছেন যে এইটা হচ্ছে তাহলে মানুষ গরুর প্রতি আপনার মানে গরুকে মারা হচ্ছে, আপনি যদি কিছু, আপনি এত বড় হিন্দু সন্ন্যাসী সারা বিশ্ব কাঁপানো, আপনি যদি কিছু করেন। বিবেকানন্দ বলছে নিশ্চয়ই করবো, কিন্তু মানুষও তো ওখানে মারা গেছেন অমুক জায়গায়, বিবেকানন্দ কালকে পেপারে দেখছিলাম ওখানে আপনার সংগঠন কিছু করছে, তখন বলছে যে না মানুষ তো কর্মফলেই মারা যাচ্ছে, আপনি কর্মফলে তো বিশ্বাস করেন। বিবেকানন্দ বলছে তো প্রাণী তো সমস্ত প্রাণী কর্মফলের অধীন, গরুও কর্মফলে মারা যাচ্ছে না কেন, এটা আপনি কে বললো? আমি গরুর জন্য কিছু করবো না বলছি না, নিশ্চয়ই করবো, কিন্তু মানুষের জন্য আপনাকে তো করতে হবে। তো এই ধরনের মানে বিবেকানন্দের আমি বলছি যে সবচেয়ে বেশি আমার মনে হচ্ছিল একটা ভাইব্রেন্ট ইউথ, তিনি তার ভাইব্রেন্সটাকে এত বছর পরে 150 বছর পর ছড়িয়ে দিতে পারছেন। সেম কথা কিন্তু গান্ধীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রবীন্দ্রনাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু এই তিনটে ছবি যদি তুমি দেখো অপটিক্স, একটা শিশু মন দেখবে বিবেকানন্দের দিকে প্রথম দিকে ধাবমান হবে, কারণ তার ছবিটা খুব ইয়াং, হ্যাঁ ফ্রেশ। ফলে সেই জায়গা থেকে আমি বলছি যে আমার মনে হয় যে এই ছোটদের বা আমাদের যে পরবর্তী জেনারেশন মোবাইল থেকে বেরোতে হবে এমন নয়, কিন্তু একটা জীবনে ব্যালেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট। ইমব্যালেন্স কোনো কিছুই ভালো নয়। এটা সংস্কৃত একটা শ্লোক আছে যে অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবা, অতির দানে বলির বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। অর্থাৎ এর পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রথম লাইনটা তোমরা অনেক জায়গায় শুনবে, পরের লাইনটা আমি তোমাদের হয়তো যারা জানো না বা শোনোনি, আমি তোমাদের একটু গদাইদার এই সুযোগের অপেক্ষায় আমি তোমাকে বলছি। প্রথম লাইনটা হচ্ছে অতি দর্পে হতালঙ্কা, অতিরিক্ত অহংকারে লঙ্কা ধ্বংস হয়ে গেছে, অতিরিক্ত ইগোতে সম্মানে কৌরবরা ধ্বংস হয়েছে, খুব ভালো।
পরের লাইনটা দেখবে, এটা সব জায়গায় আলোচনা হয় না, এটাই আমাদের শাস্ত্র বা আমাদের যারা সব এখনকার পণ্ডিতেরা আছেন তাদের অসুবিধা, যে হাফ ট্রুথ, বেকেট ট্রুথ পরিবেশন করে আজকের মিডিয়ার মতো। তো পরের লাইনটা হচ্ছে অতির দানে বলির বদ্ধ, অতিরিক্ত দান করতে গিয়ে বলি রাজা বদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এবং সর্বম অত্যন্ত গর্হিত। অর্থাৎ পুরো লাইনটার মধ্যে একসাথে ট্যালি করো আধুনিক পড়াশোনার জায়গা থেকে, যে শুধু খারাপ অতিরিক্তই যে খারাপ তা নয়, মানে প্রচুর চুরি খারাপ, প্রচুর মিথ্যে কথা বলা খারাপ। এবার ও পরের লাইনটা কি বলছে শ্লোকটা, যে ভালো অতিরিক্ত কিছু খারাপ, দান করা তো ভালো, দান করা তো কোনোভাবে খারাপ নয়, কিন্তু অতিরিক্ত তুমি হচ্ছে দান করা বলছে সেটার জন্যই বলিবদ্ধ, যদি অতিরিক্ত দান না করতো তা বলিবদ্ধ। অর্থাৎ এখানে ভালো কি খারাপ এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে অতিরিক্ততা, কোন জায়গায় আমাকে থামতে হবে গাড়ি চালানোর আগে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি অ্যাক্সিলারেটর ঘোরাতে জানি কি না জানি পরে দেখা যাবে, আমি ব্রেক মারতে জানি তো, অর্থাৎ এই ব্রেক যদি আমি মারতে পারি তবে আমার মনে হয় যে সমস্ত ক্ষেত্রে এই ব্যালেন্স যদি রাখতে পারি, তাহলে আমি 24 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা মোবাইল দেখবো, মোবাইলে রিলও দেখবো, বান্ধবীর সাথে গল্পও করবো, একটা হয়তো এডুকেশনাল কন্টেন্টও দেখবো, একটা গানও শুনবো বা 4টে গান শুনবো, 2বার ফোন করবো। কিন্তু তার এই 4 ঘন্টা যেরকম আমি মোবাইলকে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমি 6 ঘন্টা একটা পড়ার বইকে দিচ্ছি তো, 2 ঘন্টা পাড়ার বন্ধুদের সঙ্গে মিশছি তো, 10 মিনিট আমার এলাকায় কি হচ্ছে সকালবেলা সেই খবরের কাগজে একবার চোখ বুলিয়ে নিচ্ছি তো। এইটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, 4 ঘন্টা মোবাইল যদি কেউ দেখতে না বলে, তুমি লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখতে। দারুণ দারুণ। এইবার সুপ্রিয় লাস্ট কন্টেন্টে আমি আসছে, লাস্ট বিষয়, ব্যক্তি সুপ্রিয়র কাছে ব্যক্তিগত পছন্দ।